উন্নত চিকিৎসার জন্য কাল লন্ডনে নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার। অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, লিভ টু আপিল খারিজ। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলছেন অ্যাটর্নি জেনারেল। এবার 4.1 মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী সহ কয়েক জায়গা। এবারও উৎপত্তিস্থল নরসিংদীর 30 কিলোমিটার গভীরে। চলতি বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি 5% নিচে নেমে আসবে, আশা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। এবং আজও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমপ্লিট শাটডাউন ও তালাবদ্ধ কর্মসূচি। 3 দফা দাবি ও বাস্তবায়নে অনড় শিক্ষকরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। উন্নত চিকিৎসার জন্য আগামীকাল তাকে লন্ডনে নেওয়া হতে পারে। এজন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার। চিকিৎসক সহ মোট 14 জনের টিম তার সঙ্গে যেতে পারবে। দলের বিভিন্ন সূত্রে এ খবর মিলেছে। রাতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় বৈঠক করেছে মেডিকেল বোর্ড। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি এবং চীনের 4 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলও আছেন এই মেডিকেল টিমে। আর প্রয়োজনে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুতির কথা জানিয়েছে কাতার সরকার। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে মসজিদে দোয়া ও উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এর মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সংবিধানের 106 অনুচ্ছেদের আলোকে সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল আবেদন করেন রিটকারীর আইনজীবী। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আবেদন খারিজ করে দেন। এর আগে শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, বিশ্বের কোথাও গণঅভ্যুত্থান পরবর্তী সরকার গঠনে উচ্চ আদালতের মতামত চাওয়ার নজির নেই। একই সঙ্গে 106 অনুচ্ছেদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে মূল্যায়ন করা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। যে বর্তমান সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার। আর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, রাষ্ট্রের স্বার্থে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হবে কিনা তা একান্তই রাষ্ট্রপতির এখতিয়ার। সংবিধানের 106 অনুচ্ছেদে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করে থাকেন। তিনি কি মতামত গ্রহণ করবেন এবং কোনটা করবেন কিংবা করবেন না সম্পূর্ণভাবে সেটি রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মধ্যকার বিষয়। এটা আপিল বিভাগের এই সিদ্ধান্ত, এই উপদেষ্টামূলক সিদ্ধান্ত কোনোভাবেই হাইকোর্টে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার জনগণের ইচ্ছায় গঠিত হয়েছে। তারা নিজেরাই ক্ষমতা নিয়ে এই সরকার গঠন করেছে বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল। জুলাই গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে বিজয়ী শক্তি মনে করেছে আমরা এই সংবিধানের সংশোধন, সংযোজন, পরিমার্জন, বিয়োজন সবকিছু করতে পারবো। গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি যেভাবে সিদ্ধান্ত নেবেন তারা সেইভাবেই এগিয়ে যাবেন। জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে তা খারিজ করা হয়। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিট আবেদনের ওপর বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করলেও জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার বৈধ ঘোষণা করেন। এর আগে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে গত 30 জুলাই হাইকোর্ট রুল জারি করে। 25 নভেম্বর রুলের শুনানি শেষে 4 ডিসেম্বর রায়ের দিন ধার্য করে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে কোথায় রাখা হয়েছিল, রাষ্ট্রীয় স্বার্থে এমন তথ্য গোপন রাখা হলেও গুম বলে গণ্য হবে না।
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এ থাকা এমন বিধানের মাধ্যমে গুমকেই বৈধতা দেওয়া হয়েছে বলে অভিযোগ আইন ও সংবিধান বিশেষজ্ঞদের। বিধানটি যথেষ্ট অপব্যবহারের সুযোগ রয়েছে বলে জানিয়ে অবিলম্বে তা সংশোধনের পরামর্শ দেন তারা। মিজান আহমেদের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের শেষটি দেখব। বিগত 1.5 দশক ক্ষমতার রাজনীতির অন্ধকার এক অধ্যায়ের নাম গুম। আর অমানবিক এই অপরাধের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। 27 এপ্রিল 2014 নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনায় প্রকাশ্যে আসে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের গুম ও হত্যায় জড়িত থাকার বিষয়টি। রক্ষকের ভক্ষক হয়ে ওঠার ঘটনায় সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। গত 1.5 দশক বিভিন্ন সময় একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্যের বিরুদ্ধে 36টি জেলায় গুমের অভিযোগ পাওয়া যায়। তবে প্রকৃত সংখ্যা কত তা নিরূপণ সম্ভব হয়নি আজও। এমন বাস্তবতায় 1 ডিসেম্বর গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার। তবে জারি করা ওই অধ্যাদেশের 4-এর খ অনুচ্ছেদে বলা হয়, গ্রেফতার পরবর্তী 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করার পূর্ব সময় পর্যন্ত গ্রেফতারকৃত আসামিকে কোথায় রাখা হয়েছে এবং গ্রেফতারের তথ্য রাষ্ট্রীয় স্বার্থে গোপন রাখা হলেও তা গুম হিসেবে গণ্য হবে না। অধ্যাদেশের এই বিধানটি বিতর্ক তৈরি করবে এবং তা অপব্যবহারের সুযোগ থাকায় দ্রুততা সংশোধনের পরামর্শ দেন এই জ্যেষ্ঠ আইনজীবী। আইন পড়ে দেখলাম যে গুমের সংজ্ঞা যেভাবে দিয়েছে ওয়ান্ডারফুল, কিন্তু এই গুমের অপরাধে যারা অভিযুক্ত হবে তাদের ক্ষেত্রে আবার দেখলাম যে ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ হওয়ার আগ পর্যন্ত কোথায় রাখবে, কোথায় রাখা হয়েছে, এইটাতে তাদেরকে দায়বদ্ধ করা হয় নাই। এটা তো ভয়াবহ। একদিকে গুমের সংজ্ঞায় বলছেন গোপন করা যাবে না, আরেকদিকে বলছেন যাকে এই গুমের অপরাধে ধরতেছেন তার অবস্থান গোপন রাখবেন। আর এটা যদি এভাবে এসে থাকে, এটা পরিবর্তন অবশ্যই দরকার। আর এই সংবিধান বিশেষজ্ঞের মতে গুমের মতো অপরাধ নিয়ন্ত্রণে সরকারকে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। এটা একটা বড় সিঁড়ির প্রথম স্টেপ আপনি বলতে পারেন, কিন্তু বাকি স্টেপগুলো আইনটা আমরা কিভাবে প্রয়োগ করছি, কিভাবে কার্যকর করছি তার উপরেই নির্ভর করবে। কি আমরা অনেক সুন্দর সুন্দর আইন করি, কিন্তু এটার বাস্তব প্রয়োগের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা থাকে। দক্ষ জনবল তৈরি করা এবং এমন জনবল তৈরি করা যারা নিরপেক্ষভাবে কাজ করবে, স্বাধীনভাবে কাজ করবে। তবে অমানবিক এই অপরাধের পথ রুদ্ধ করতে একটা ইতিবাচক সূচনা হয়েছে বলেও মত দেন তারা। কারণ আগে যেমন বারবার গুম করে বলা হতো যে উনি নিজেই নিখোঁজ হয়ে গেছেন, যারা ধরে নিয়ে গেছেন তারা অস্বীকার করছেন যে এটা আমার কাছে নেই, এবং দেশে কোনো গুম আইনও নেই। কাজে আপনি কোন আইনের আশ্রয় নেবেন? এখন আশ্রয় নেওয়ার জন্য একটা আইন হয়েছে, এটা তো আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এই যে গুম খুন আমাদের দেশে হয়ে আসছে, আমরা প্রত্যক্ষ করেছি, এবং যাদেরকে আমরা পাহাড়দার বানিয়েছি আইনশৃঙ্খলা বাহিনী তাদের কর্তৃক, এটি লজ্জার। এই অধ্যাদেশের মাধ্যমে যাদেরকে ইনক্লুড করা হয়েছে সব বাহিনীকে, আমার ভালো লেগেছে। যত প্রভাবশালী র্যাঙ্কদারি হোক, সবাই আন্ডার দ্য ল থাকবে। গুমের মতো অপরাধ দমনে সরকারের কঠোর দৃষ্টিভঙ্গি বৈশ্বিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলেও মত দেন ব্যারিস্টার ওমর ফারুক। যেই দেশে এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের ঘটনা থাকে, রুল অফ ল সেই দেশে নাই বলেই পৃথিবী জানে। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবির রোজ। রোজ, নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমি আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। আমরা সকাল থেকে সংবাদে জানাচ্ছিলাম বেগম জিয়ার আজকের যে শারীরিক অবস্থা রয়েছে, সেই শারীরিক অবস্থার আপডেট জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজিএম জাহিদ হোসেন। তো আমরা দেখেছি 12টা থেকে তিনি প্রস্তুতি গ্রহণ করছেন এই ব্রিফিংয়ের জন্য, এবং আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এসে বেগম জিয়ার শারীরিক অবস্থার আজকের তথ্য আমাদেরকে জানাবেন। আপনাকে একটি বিষয় বলে রাখি যে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বেগম জিয়ার যে নিবিড় পর্যবেক্ষণ বা চিকিৎসা চলমান রয়েছে, সেই চিকিৎসার পাশাপাশি তার উন্নত চিকিৎসার জন্য তাকে আসলে বিদেশে নেওয়া হবে কিনা, তার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করে তাকে নেওয়া যাবে কিনা, সেই ধরনের একটি সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা মনে করছি এবং আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তো সবশেষ যেটি আমরা দেখেছি যে আপনি জানেন যে বেগম জিয়ার নিরাপত্তার জন্য এই চিকিৎসাজনিত নির্বিঘ্ন চিকিৎসা করার লক্ষ্যে রাষ্ট্রীয় যে প্রোটোকল দেওয়া হয়েছে, সেই আমরা দেখেছি যে বেলা 12টা থেকে
যে হেলিকপ্টার মহড়া ছিল এসএসএফ বা বিভিন্ন বাহিনীর, সেই হেলিকপ্টার মহড়াটি অনুষ্ঠিত হয়েছে এবং যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে পুরা বসুন্ধরা এলাকা। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা আজকের যে আপডেট রয়েছে বেগম জিয়ার স্বাস্থ্যজনিত, সেটি আমরা দর্শকদের জানাতে পারবো। এবং এর আগে গেল মঙ্গলবার তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন যেটি জানিয়েছেন যে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তারা প্রত্যাশা করেছেন যে এই অবস্থা থেকে ক্রমেই তার বেগম জিয়া উন্নতির দিকে যাবেন এবং সেই কন্ডিশন অনুযায়ী তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। তবে কোন দেশে নেওয়া হবে সেই ধরনের কোনো বিষয় আমরা এখনো জানতে পারি নাই, আদৌ নেওয়া হবে কিনা সেই বিষয়টি আমরা এখনো জানতে পারি নাই। তো আপনি জানেন গেল 23শে নভেম্বর সংক্রমণজনিত ফুসফুস হৃদযন্ত্রে সংক্রমণজনিত কারণে বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তার ঠিক 4 দিন পর 27শে নভেম্বর তাকে সিসিইউ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে নেওয়া হয় এবং তার মেডিকেল বোর্ডে যে চিকিৎসকগণ রয়েছেন জন হপকিন্স থেকে শুরু করে লন্ডন ক্লিনিক থেকে শুরু করে বিভিন্ন নামকরা হাসপাতালের যে বিভিন্ন দেশের চিকিৎসকরা রয়েছেন তাদের সমন্বয়ে বেগম জিয়ার যে ট্রিটমেন্ট রয়েছে সেই ট্রিটমেন্টটি চলমান রয়েছে এবং সেই অবস্থা আজকে কি দাঁড়িয়েছে এবং বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি কি দাঁড়িয়েছে সেটি আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেনের কাছ থেকে। আমরা যতটুকু জেনেছি তার পরিবারের সদস্যগণ থেকে শুরু করে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, চিকিৎসকদের সাথে কথা বলা হয়েছে, বিদেশে নেওয়ার ব্যাপারেও তারা যোগাযোগ করেছেন বিভিন্ন দূতাবাসের সাথে। তারাও যেটি বলেছেন কাতার সম্মতি জানিয়েছেন এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য। সব মিলিয়ে সব পরিবেশ প্রস্তুত রাখা হয়েছে বেগম জিয়ার চিকিৎসাজনিত বিষয়ে। তো এই বিষয়ে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। ঈশিতা। নিশ্চয়ই সাবিরোজ, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে এসএসএফ নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী এভারকেয়ার হাসপাতালের পাশে 2টি মাঠে হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে উঠানামা করবে। এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে এই মুহূর্তে সবশেষ কি তথ্য আছে জানাবেন। আসলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘ 11 দিন ধরে রাজধানীর এভারকেয়ার এবং বসুন্ধরার আশপাশ এরিয়াতে ব্যস্ততা ছিল এবং আজকে যেটি হয়েছে, গতকালকে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে এই খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং তার নিরাপত্তা নিশ্চিতে বা তাকে বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পদক্ষেপ হিসেবে কিন্তু একটি মহড়া করার কথা ছিল এবং সেই মহড়ার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কয়েকবার হেলিকপ্টার টহল দিয়ে এখানে দেখে গিয়েছেন পরিস্থিতি কেমন এবং আমরা যতদূর জানতে পেরেছি, যে কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে কাতারের আমিরের সহযোগিতায় কিন্তু কাতারের একটি রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কালকে নাগাদ ঢাকায় এসে পৌঁছবে এবং বেগম জিয়াকে কবে নাগাদ আসলে বিদেশ নেওয়া হবে সেই বিষয়টা নিশ্চিত না থাকলেও আমরা এতটুকু জানতে পেরেছি যে 14 সদস্যের একটি দল বেগম জিয়ার সাথে সেখানে যাবেন এবং তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে প্রাথমিকভাবে। তারপরে হয়তো পরিস্থিতি বিবেচনা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে। তবে এই এখন যে পরিস্থিতি, এই এভারকেয়ারের আশেপাশে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগেও অন্য একটি ভবনের ছাদ থেকে আমরা লাইভ দিচ্ছিলাম, তবে সেখান থেকে আমাদেরকে নিরাপত্তার স্বার্থে নামিয়ে দেওয়া হয়েছে। তো অনেক কড়াকড়ি নিরাপত্তার মধ্য দিয়ে আসলে এই যে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যেই মহড়া, সেই মহড়াটি সম্পন্ন হচ্ছে, এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি। আর এই মহড়ার মাধ্যমেই আসলে কালকে যদি এয়ার অ্যাম্বুলেন্স আসে সেই পর্যন্ত বেগম জিয়াকে কিভাবে নিয়ে যাওয়া হবে, কি প্রস্তুতি নেওয়া দরকার, আসলে সেই বিষয়গুলোই এখন শেষ মুহূর্তে দেখে নিচ্ছেন নিরাপত্তা কর্মীরা। তো আর এর বাইরে আসলে বেগম জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে যদি আমি একটু বলতে চাই, তিনি দীর্ঘ 11 দিন ধরে এখানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন। তিনি প্রাথমিক পর্যায়ে ফুসফুসের সংক্রমণ থেকে হাসপাতালে ভর্তি হলেও কিন্তু পরবর্তীতে তার আর্থাইটিস, লিভার সিরোসিস, নিউমোনিয়া সহ নানা জটিলতা দেখা দেয় এবং তার পরবর্তীতে চিকিৎসা চলছে এবং এই যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি এখন সামনে আসছে এবং সেই বিদেশে নেওয়ার প্রস্তুতি কিন্তু চলছে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ারের সংলগ্ন 2টি মাঠে। তো ঈশিতা, আমার কাছে এতটুকুই ছিল তথ্য। জাকারিয়া, ধন্যবাদ। বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া ও কাতারের এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো সম্পর্কে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। বেগম খালেদা জিয়াকে
লন্ডন নিয়ে যাওয়ার ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। যে এই বিএনপির পক্ষ থেকে যে চিঠিটি পাঠানো হয়েছে সেটি 29 তারিখে পাঠানো হয়েছে এবং চিঠির পরে বাংলাদেশ থেকে যে কূটনৈতিক পত্র সেটি প্রাপ্তি স্বীকার করেছেন, কিন্তু আমি কথা বলেছি কাতারের বাংলাদেশের কাতার অফিসে যে পলিটিক্যাল কাউন্সিলর রয়েছেন আসাদুর রহমান, তার সাথে তিনি জানিয়েছেন যে হ্যাঁ সেই চিঠি তারা পেয়েছেন এবং এখন মোটামুটি সব কিছুর প্রস্তুতি রয়েছে। বেগম জিয়াকে নিয়ে যাওয়া হবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে, এটি রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স। তারা মূলত প্রস্তুত রয়েছেন। ডাক্তারের যেই সবুজ সংকেত সেটি পেলেই কিন্তু তারা বেগম জিয়াকে নিয়ে কাতার এয়ারওয়েজ উড়বে এবং সেটি ইউকেতে পৌঁছবে। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হবে ইউকেতে, কারণ ইউকেতেই তার আসলে চিকিৎসা হতে হবে এমনটিও কিন্তু সেই যে চিঠিটা বিএনপি দিয়েছে সেই চিঠিতে কিন্তু লেখা রয়েছে। ফলে এয়ার অ্যাম্বুলেন্স কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করে ইউকেতে নিয়ে যাওয়া হবে বেগম জিয়াকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই অংশ সেটি তো আপনাকে জানালাম। এয়ার অ্যাম্বুলেন্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল সেটি তারা দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। ফলে এখন আসলে অপেক্ষা যে কখন ডাক্তাররা সবুজ সংকেত দেবেন এবং তারপর তাকে টেকনিক্যাল আরও কিছু বিষয় আছে, কারিগরি দিক, কিভাবে আসলে তিনি গুরুতর অসুস্থ, তাকে আসলে কিভাবে প্লেনে তোলা হবে, তিনি আসলে এতখানি জার্নি করতে পারবেন কিনা, সেই বিষয়গুলো আরও একটু খতিয়ে দেখে তাকে আসলে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে এবং তারপরে কাতার এয়ারওয়েজের মাধ্যমে তিনি যাবেন। কাতার এয়ারওয়েজ না, কাতারের রাজকীয় অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি যাবেন ইউকেতে চিকিৎসার জন্য। আপাতত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটুকুই আমার কাছে তথ্য ছিল। যদি আরও কিছু এর সাথে যুক্ত করতে হয় পরবর্তীতে নিশ্চয়ই আমি জানাতে পারবো বলে আশা রাখি। উর্মি, ধন্যবাদ আপনাকে। রাজধানী সহ কয়েক জায়গা আবারও কেঁপে উঠল ভূমিকম্পে। এবারও উৎপত্তিস্থল নরসিংদী। সকাল 6:15টার দিকে এই কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার গভীরে। মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য মতে ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে গেল 21শে নভেম্বর 5.7 মাত্রার ভূমিকম্প হয়। নরসিংদীর ঘোড়াশালে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে হওয়া ভূমিকম্পে নিহত হয় 10 জন, আহত হয় 600-র বেশি মানুষ। এরপর থেকেই রাজধানীতে আরও 4বার ভূকম্পন অনুভূত হয়। সবশেষ সোমবার রাত 12:57 কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের আশেপাশে 4.9 মাত্রার ভূকম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংঘাই অঞ্চলের নাচুয়াংয়ে। ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো রয়েছে সেখানে অবস্থান করে, তার ফলে কিন্তু যখন ভূমিকম্পের আভাস আসে বা উৎপত্তি হয় তারপরে কিন্তু যারা নরসিংদীতে বসবাস করে তারা কিন্তু খোলা মাঠে অবস্থান করার চেষ্টা করে। আগে তখন বছরে আসতো, এখন একদিন পরে এই ঘটনা। আমাদের ভিতরে খুব ভয়। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 156, ময়মনসিংহ 11-তে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 11 আসনে। ময়মনসিংহ জেলার সবশেষ আসনটি ঢাকা থেকে স্বল্প দূরত্বে গড়ে ওঠা এই ভালুকা উপজেলা নিয়ে ময়মনসিংহ 11 আসন। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়েও শিক্ষা এবং স্বাস্থ্য খাতে অবকাঠামোগত উন্নয়ন খুব বেশি একটা হয়নি, যার কারণে ঢাকার কাছাকাছি হলেও শিল্প উদ্যোক্তাদের খুব বেশি একটা আনাগোনা এই ভালুকায় নেই। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। একটু বলবেন যে আসলে এত সুযোগ থাকার পরেও ভালুকা কেন তার প্রত্যাশিত উন্নয়ন পেল না? এটা পরিকল্পনার অভাব ছিল এবং ফ্যাসিস্ট আমলে গত 17 বছর কোনো উন্নয়ন হয় নাই। এরা লুটপাট করে সব কিছু নিয়ে গেছে। এরা বালুকার জন্য কিছু দেয় নাই, বালুকাবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন নাই। 11টা ইউনিয়ন এবং একটি পৌরসভা, এখানে নারী ভোটারের সংখ্যাই বেশি। এই নির্বাচনে তরুণ ভোটারদেরও আধিক্যও অনেক। তো আপনারা আসলে তাদেরকে নিয়ে কি পরিকল্পনা করছেন? আমরা তরুণদের নিয়ে কাজ করছি এবং তরুণদের ভোটারদের জন্য জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের এবারে নির্বাচনে তরুণরা বিশেষ ভূমিকা রাখছে।
আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ইতোমধ্যে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা আপনাদের প্রার্থীকে নিয়ে সকাল থেকে রাত অবধি, মধ্যরাত অবধি নির্বাচনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। মানুষ কেমন সাড়া দিচ্ছে? মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে ওনার নেতৃত্বের জন্য, এবং উনি দীর্ঘদিন যাবৎ মানুষের জন্য কাজ করছেন। গ্রাস লেভেলে উনি এবং তৃণমূল পর্যন্ত ওনার ব্যাপক জনপ্রিয়তা, এবং এই বিভাগের মধ্যে আমরা সবচেয়ে বড় ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা করছি ইনশাল্লাহ। নির্বাচনে যদি আপনাদের প্রার্থী জয়ী হতে পারে বা আপনারা যদি ক্ষমতায় যান, সেক্ষেত্রে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কি ধরনের পরিবর্তন আনবেন বলে আপনারা পরিকল্পনা করে রেখেছেন? আমরা ইতিমধ্যেই ব্যাপক পরিকল্পনা নিয়েছি শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, এবং মানুষের মৌলিক চাহিদার ক্ষেত্রে যা কিছু প্রয়োজন ব্যাপক পরিকল্পনা ইতিমধ্যেই আমরা বিভিন্ন সভা সমাবেশে এগুলি আমরা ঘোষণা দিচ্ছি। এখানে তো একটা শিল্প অঞ্চল, অনেক প্রতিষ্ঠান এখানে আছে, তো তাদের আর কি ধরনের সুবিধা বাড়ানো সম্ভব এবং তাতে করে ভালোকার অর্থনৈতিক উন্নতি কিভাবে করা যায়? অর্থনীতির জন্য রাস্তাঘাট হয় নাই, রাস্তাঘাটের ব্যাপক পরিকল্পনা আছে, এবং স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক পরিকল্পনা আছে। এইগুলি সব ক্ষেত্রগুলি যদি আমরা, এবং উচ্চশিক্ষার কোনো ভালো অবস্থান এখানে নেই, সেই উচ্চশিক্ষার জন্য আমরা যদি সেখানে ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের ব্যাপক উন্নয়ন হবে বলে আমরা মনে করি। ভালুকায় তো পর্যটনেরও অপার একটা সম্ভাবনা রয়েছে। পর্যটন খাত নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আছে, পর্যটন খাত নিয়ে পরিকল্পনা আছে। ভালুকা জানেন যে অনেক বনের জমি অনেক, এবং সরকারি জমি অনেক আছে। সেখানে যদি সঠিক পরিকল্পনা নিতে হয়, এবং নেতৃত্বের অভাবই এতদিন হয় নাই, এখন সঠিক নেতৃত্ব হইলে তাহলে এটা সম্ভব। আমরা আশা করি জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব যদি নির্বাচিত হন এবং মানুষ তাকে ভালোভাবে গ্রহণ করেছেন, তাহলে সব ধরনের বিষয়েই ইনশাল্লাহ উন্নয়ন হবে। নারীরা তো এখানে, আপনাদের এখানে নারী ভোটারের সংখ্যা বেশি। নারীদের ক্ষমতায়ন, নারীদেরকে উন্নয়নের ক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা আছে যদি নির্বাচনে জয়ী হন আপনাদের দল থেকে? এই শিল্পনগরীতে নারীদের যে সকল, বেশিরভাগ নারীরা শিল্প অঞ্চলে, শিল্পে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরি করে, তাদের যে সকল চাহিদাগুলি, যে সকল সুযোগ সুবিধাগুলি দরকার, আমরা তাদের সাথেও মিটিং করছি, তাদের সাথেও আমরা কাজ করছি। তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলি জানাচ্ছে, আমরা সেগুলি মাথায় নিয়ে তাদের জন্য আমরা ব্যাপক উন্নয়ন করব বলে মনে করি। আপনাদের প্রার্থীকে নিয়ে আগামী নির্বাচনে আসলে জয়ের ব্যাপারে আপনারা কতটা নিশ্চিত? জয়ের ব্যাপারে ব্যাপকভাবে আমরা আশাবাদী, এবং আগামীতে আমরা ইনশাল্লাহ ব্যাপকভাবে আমরা জয়ী হব বলে মনে করি। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 11 আসনে। পরবর্তী বুলেটিনে নেত্রকোনা 1 আসন নিয়ে আমরা সেখানকার সাধারণ মানুষের ভাবনা এবং জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজের। এবার কেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়ে ব্রিফ করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। নেতা কর্মী এবং সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন, সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই, আজকে গতকালকে এবং গত রাত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর AQM মহসিন, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন এবং প্রফেসর ডক্টর জিয়াউল হক, প্রফেসর ডক্টর জাফর ইকবাল, প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ এবং প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ দেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর রিচার্ড বেল অ্যান্ড প্রফেসর ডক্টর শাকিল ফরিদ সহ, এবং প্রফেসর ডক্টর গলস্টোন, প্রফেসর প্যাট্রিক কেনেডি, প্রফেসর জেনিফার ক্রস, দে আর অল ফ্রম UK, এবং USA থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান লুলু, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রব, প্রফেসর ক্রিস্টোস জর্জিয়াডিস, এবং আমাদের পিপুলস রিপাবলিক অফ চায়নার কুনমিং ইউনিভার্সিটি হসপিটাল এবং বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে ঠিক মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষের যে আকুতি সেইটির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আবারও বলতে চাই আপনারা অনেক দোয়া করেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের এই দোয়াই ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে এবং আপনাদেরকে মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার পরিবারের সদস্য ডক্টর জুবাইদা রহমান এবং জায়মা রহমান, ওনার কন্যা, ওনার ছোট ছেলের মিসেস সৈয়দা শামিলা রহমান এবং তাদের 2 কন্যা জাফিয়া এবং জাহিয়া রহমান, ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার সহ ম্যাডামের ছোট বোন এবং তাদের অগণিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই, কৃতজ্ঞতা জানাই, আপনাদের সবার সহযোগিতা চাই। সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফরেন মিনিস্ট্রি সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ চাইনিজ এমবেসি, কাতার এমবেসি, সৌদি এমবেসি, ইউকে এমবেসি, পাকিস্তান এমবেসি, ভারতীয় এমবেসি আমাদেরকে যে ধরনের, ইভেন রাশিয়ান এমবেসি সহ সবাই যে ধরনের সহযোগিতা করছেন সেজন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন, এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ। ধন্যবাদ সবাইকে। আমরা আপনাদেরকে আগেও বলেছি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই উনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে 3 বার হয়েছে। ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার, ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে। এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের ফিজি স্পেশালিস্ট ইন্টেন্সিভ ওরা কেয়ারের যে I2 স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে। আমরা এখনো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপোষহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতের পর বা আগামীকাল লন্ডন নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভ্রমণ সময় চূড়ান্ত করা হবে। এছাড়া তাকে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে সেখানে নেওয়া হবে। সঙ্গে যেতে পারেন 2 বিদেশি চিকিৎসক সহ 14 জন। এসব তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। এভারকেয়ার হাসপাতালের সামনে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল
আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব। এভার কেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও খবর জানাতে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। সাব্বির রোজ, এই মুহূর্তে কি নতুন তথ্য রয়েছে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ রিদওয়ান। আপনি কিছুক্ষণ আগে সংবাদে যেমনটি দেখছিলেন, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন বলেছেন বেগম জিয়ার শারীরিক অবস্থার বিবেচনা করে এবং শারীরিক অবস্থার উপর ভিত্তি করে আজ মধ্যরাত অথবা কাল সকাল, আজ মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে তাকে লন্ডন নেওয়ার জন্য সম্মতি জানিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে গঠিত বোর্ড, চিকিৎসকদের বোর্ড। আপনি জানেন জন অফ কিংস, লন্ডনের চিকিৎসক থেকে শুরু করে চায়না, সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন দেশের চিকিৎসকদের যে বোর্ড গঠন করা হয়েছিল বেগম জিয়ার চিকিৎসার জন্য, সেই বোর্ডের চিকিৎসা এবং তাদের নিবিড় পর্যবেক্ষণেই এতদিন বেগম জিয়া প্রায় 8 দিন আজ সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং তার এই চিকিৎসা এবং তার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে আসলে বিদেশে নিতে হবে। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী, সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির পক্ষ থেকে বেগম জিয়াকে লন্ডনে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হবে, এমনটি জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন। এবং সেই বিষয়ে দলের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং তিনি একই সাথে, আপনি জানেন বেগম জিয়ার এই চিকিৎসা নির্বিঘ্ন করার জন্য রাষ্ট্রীয়ভাবে তাকে প্রটোকল দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের বাহিনী থেকে শুরু করে নানা ধরনের প্রতিষ্ঠানও এই সহযোগিতা করেছে। এর জন্য বাংলাদেশ সরকারের প্রতি ডাক্তার এজেএম জাহিদ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি দেশের আপামর সাধারণ মানুষ রয়েছেন, তাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে বেগম জিয়াকে ঘিরে। তো সেই ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে তার জন্য প্রার্থনার একটি আকুতি জানিয়েছেন এবং তিনি আরও আশাবাদী এবং তিনি যেটি জানিয়েছেন যে বিএনপি এবং দেশের আপামর জনগণ আশাবাদী এবারও সকল শঙ্কা কাটিয়ে সুস্থভাবে ফিরে আসবেন বেগম জিয়া, এমনটি জানিয়েছেন আমাদের। রেদওয়ান। জি, ধন্যবাদ সাব্বির রোজ আপনাকে। চলতি বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি 5% নিচে আসবে এমন আশা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ সংলাপে তিনি জানান, নীতির ধারাবাহিকতা থাকলে পরবর্তী সরকারের সময় মূল্যস্ফীতি 3% নিচে নামবে। তবে চাঁদাবাজি বন্ধ না হলে বাংলাদেশের ব্যাংকের নেয়া পদক্ষেপে সুফল পুরোপুরি মিলবে না। বিনিয়োগ বাড়াতে রাজধানীর আগারগাঁওয়ে যৌথভাবে সংলাপের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং ইউএনডিপি। এতে অংশ নেন ব্যবসায়ী, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিশিষ্টজনরা। আপনি প্রসেস করেন, তারা কিনে নেন। এ আয়োজনে ব্যবসায়ীরা দাবি জানান, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো, ঋণের সুদের হার কমানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আমলাতান্ত্রিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার। আপনার কাছে একটা বিনীত নিবেদন, আই এম শিওর অন বিহাফ অফ অল বিজনেস পিপল, এই ইন্টারেস্ট রেট আর সইতে পারছি না, এটা আমাদের জন্য ইম্পসিবল হয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর চলতি বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ও খেলাপি ঋণ কমে আসার প্রত্যাশার কথা জানান। আমাদের ইনফ্লেশন ডেটার মধ্যে কোনো ম্যানিপুলেশন নাই, আমরা আস্তে আস্তে এটা কমিয়ে এখন 8.2 আসছে, এটা আরো কমবে। আমরা চাচ্ছি ব্যাংকিং খাতকে পুনর্গঠিত করতে হবে, কিন্তু আমরা ড্যামেজটাকে এস্টিমেট করে নিচ্ছি। 9% ছিল আমাদের এনপিএল, আমরা উদ্ঘাটন করতেছি যে এটা 35% হয়ে গেছে। আই থিঙ্ক উই হ্যাভ রিচ দ্য পিক। আমি আশা করব ডিসেম্বর এবং মার্চের মধ্যে হয়তো আমরা 5 থেকে 10% কমাতে পারি। গভর্নর বলেন, ব্যাংক খাতে সংকট কাটাতে প্রায় 70,000 কোটি টাকা দরকার, যা আগামী ও পরবর্তী অর্থ বছর থেকে নেয়ার পরিকল্পনা আছে। পলিসি টিমকে আমরা বলেছি এবং গত বছর আমরা এই এক্সারসাইজ। কর্পোরেট কর ধীরে ধীরে কমানোর চেষ্টা চলছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। উঠানো এখনই যাবে না, কারণ আমাদের টোটাল কালেকশনের 75% প্লাস টিডিএস এবং এআইটি থেকে আসে, সে কারণে এটা পুরোটা উঠানো যাবে না, কিন্তু আমরা এটাকে জাস্টিফাই করব। জ্বালানি সংকট সমাধানে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানো এবং বিতরণ সংস্থাগুলোর ক্ষমতার ভারসাম্য তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। 90% বেশি হচ্ছে যে সড়ক দিয়ে, ওখানে আমাদের একটা মডেল শিফট করতে হবে। আমরা অন্তত অনেক সম্পদশালী ব্যবসায়ী গ্যাস এবং বিদ্যুতের বিল দেয় না বলেও অভিযোগ করেন তিনি। যারা বড়লোক হচ্ছে তারা যারা ব্যাংকের ঋণের টাকা দেয় না। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে
চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিট আবেদনের উপর বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করলেও জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার বৈধ ঘোষণা করেন। এর আগে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে গত 30শে জুলাই হাইকোর্ট রুল জারি করে। 25শে নভেম্বর রুলের শুনানি শেষে 4 ডিসেম্বর রায়ের দিন ধার্য করে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এআই ব্যবহার করে বাড়ছে আর্থিক প্রতারণার কৌশল। সরকারি মন্ত্রীদের কণ্ঠ ও ভিডিও ফুটেজ ব্যবহার করে আটা হচ্ছে আর্থিক প্রতারণার নানা ফাঁদ। তাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন বলে মনে করে প্রযুক্তি বিশেষজ্ঞরা। এসব থেকে রক্ষা পেতে রাষ্ট্রের নজরদারি বাড়ানোর পাশাপাশি মানুষের লোভকে সংবরণ করা পরামর্শ তাদের। গেল 7 নভেম্বর গুগল সতর্ক বার্তা জারি করে এআই প্রতারণার বিষয়ে। সংস্থাটি জানায়, জেনারেটিভ এআই ব্যবহার করে প্রতারণা এখন আরও নিখুঁতভাবে ভুয়া চাকরির প্রস্তাব, নকল ব্যবসা পেজ এবং আসল সাইটের মতো দেখতে অ্যাপ তৈরি করছে। এমন প্রতারণা শুরু হয়েছে বাংলাদেশেও। সাধারণ মানুষকে লাখ লাখ টাকা উপার্জনের লোভ দেখিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্যের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়েছে। অর্থমন্ত্রী হিসেবে আমি আপনাদের বলছি, এটি এমন একটি বাস্তব সুযোগ যার মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব, কোনো বিশেষ দক্ষতা বা কঠোর পরিশ্রম ছাড়াই। এটি একটি সরকারি কর্মসূচি যা বাংলাদেশ ব্যাংকের সহায়তায় তৈরি করা হয়েছে। ইতিমধ্যে 1 লক্ষেরও বেশি বাংলাদেশি নাগরিক এই প্রকল্পে যোগ দিয়েছেন এবং উপার্জন শুরু করেছেন। গড় মাসিক আয় প্রায় 26 লক্ষ টাকা। সরকারি প্রতিষ্ঠান, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দিয়ে এমন ভুয়া ভিডিও দেখে যে কেউ বিভ্রান্ত হতে পারেন, শিকার হতে পারেন প্রতারণার। আপনাদের হাতে আর মাত্র 24 ঘন্টা বাকি আছে। এরপর নিবন্ধন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এই প্রকল্পটি সরকারের আনুষ্ঠানিক সমর্থন পেয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এসব বন্ধে দরকার সরকারের শক্ত নজরদারি। আর্থিক প্রতারণা, বিভিন্ন সুন্দর সুন্দর গল্প বলে মানুষকে প্রতারণা করে অ্যাপসের মাধ্যমে 2-1 কিছু টাকা নিয়ে টাকা রিটার্ন দিয়ে একটা পর্যায়ে বড় টাকা নিয়ে তারপর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যেটা বাংলাদেশে যেমন ঘটছে, ভারতে ঘটছে, অন্য দেশগুলোতে ঘটছে। প্রযুক্তির সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো আমরা অ্যাডপ্ট করছি এবং সেই সমস্যার মাত্রাটা আসলে বাড়ছে। তবে আইন করে কেবল বন্ধ করা সম্ভব নয় এসব প্রতারণা। মানুষের সচেতনতা ও লোভের সংবরণ আর বিচার বিবেচনা প্রসূত সিদ্ধান্ত দরকার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে ওঠানামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। আন্তর্জাতিক বাজারে আজও নিম্নমুখী স্বর্ণের দাম প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,190.35 দরে। বিশ্ববাজারে কমেছে রূপার দরও। প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $57.45 দরে। তবে দাম বেড়েছে ইস্পাতের। প্রতি টনে $10 দাম বেড়ে বিক্রি হচ্ছে $3,120 দরে। দাম খানিকটা বেড়েছে ক্রুড অয়েলের। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $59.39 দরে, আর প্রতি টন কয়লা বিক্রি হচ্ছে আজ $108.50। আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী চালের দর। প্রতি 100 ওয়েট চাল আজ বিক্রি হয়েছে $9.91 দরে। আন্তর্জাতিক বাজারে প্রতি বুশেল গম বিক্রি হচ্ছে $538 দরে। প্রতি বুশেল ভুট্টা বিক্রি হচ্ছে $431.47 দরে। প্রতি টন পাম অয়েল দাম $43 কিনে বিক্রি হচ্ছে $4,113 আর প্রতি পাউন্ড চিনির দাম কমে বিক্রি হচ্ছে $14.92 দরে। ব্যাপক পতনের মধ্য দিয়ে পার হলো দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন কার্যক্রম। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পতন ও অধিকাংশ শেয়ারের দরে পতন ঘটে। ডিএসসির প্রধান সূচকটি 40 পয়েন্ট কমে দাঁড়ায় 4,886 পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমে 307টির, দাম বাড়ে 34টির আর অপরিবর্তিত থাকে 44টির দর। দিন শেষে ডিএসইতে লেনদেন দাঁড়ায় 364 টাকা। অন্যদিকে অপর পুঁজিবাজার সিএসইতে সূচকের পতন ঘটে। সিএসইর সূচকটি 7 পয়েন্ট হারিয়ে দাঁড়ায় 1058 পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া 146 প্রতিষ্ঠানের মধ্যে দাম বাড়ে 24টির, কমে 108টির আর অপরিবর্তিত থাকে 14টির। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।